মাধবগঞ্জ নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামের এক ব্যবসায়ী ছিলেন গোপালচন্দ্র। তিনি তার স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে বাস করতেন। একজনের নাম ছিল কবিতা আর একজন সবিতা। কবিতা ছিল গোপালচন্দ্রের প্রথম পক্ষের বড় মেয়ে, তাই গোপালচন্দ্রের দ্বিতীয় স্ত্রী কবিতার সাথে সবসময় খারাপ ব্যবহার করত। সে কবিতাকে একেবারেই পছন্দ করত না। কবিতা, এই কবিতা, লজ্জা কানে কালা হলি নাকি? কখন থেকে ডাকছিস, শুনতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ মা, বলো তুমি আমায় ডাকছিলে কেন? শোন, আমি একটু বাজারে যাব। সবিতার শরীরটা একটু খারাপ, ওকে দেখে রাখবি। কি হয়েছে মা বোনের? তোকে ওসব ভাবতে হবে না, যেটা বলছি সেটা করবি। ঠিক আছে মা, আমি সব দেখে রাখবো। আর আমি বাড়ি ফিরে এসে যেন দেখি তুই সব কাজ সেরে রেখেছিস, বুঝতে পেরেছিস? হ্যাঁ মা, বুঝেছি। এরপর কবিতার মা বাজারে চলে গেলে কবিতা বাড়ির সব কাজ একা হাতে করতে থাকে। কাজ করতে করতে কবিতা ক্লান্ত হয়ে পড়লে সে একটা পুরনো আম গাছের কাছে যায়, যেটা ছিল তার মায়ের নিজের হাতে লাগানো গাছ। কবিতা সেই গাছের নিচে বসে তার মায়ের কথা ভাবতে থাকে। আজ যদি আমার নিজের মা বেঁচে থাকতো তাহলে কত ভালো হতো। আমাকে এত কাজ কোনো দিন করতে দিত না, আমাকে অনেক ভালোবাসতো। কবিতা, কবিতা, ও কবিতা মা। মা, তুই এখানে একা বসে কি করছিস? কি হয়েছে মা, আমাকে বল। না বাবা, কিচ্ছু হয়নি। আমার মাকে খুব মনে পড়ছে বাবা, তাই আমি এখানে এসেছি। ঠিক আছে মা, তুই এখন বাড়ি চল, অনেক দেরি হয়ে গেছে। ঠিক আছে বাবা, চলো। এই কথা বলে কবিতা তার বাবার সাথে বাড়িতে ফিরে আসে। ওই এলেন মহারানী পাড়া বেরিয়ে। আমি বাড়ি থেকে একটু গেছি কি সাপের 5 পা দেখেছে। এগুলো আমি একদম বরদাস্ত করব না। আমি তোকে বলিনি আমার মেয়ের শরীরটা খারাপ, আর তুই ওকে একা বাড়িতে ফেলে তারা বেড়াতে চলে গেলি? শয়তানি, তোর মায়ের মতোই কি আমার মেয়েটাকেও মারতে চাস? মালতী, চুপ করো। কি আজে বাজে কথা বলছো? আর তুমি ওর সাথে সবসময় এমন খারাপ ব্যবহার কেন করো বলো তো? হ্যাঁ, তুমি তো এখন ওর ওই কথা বলবে। আমার মেয়েটা তো তোমার কেউ না, ঠিক আছে? মুখপুরিকে বলে দাও এমন কাজ যেন আর না করে। ঠিক আছে মা, মনে থাকবে। এসব কথা শুনে কবিতা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। মা, কবিতা তো বকুনি খাওয়ার হাত থেকে বেঁচে গেল বাবার জন্য। তুমি তো ওকে কিছুই বলতে পারলে না। সময় আসুক ঠিক বলবো। তোর বাবা কি আর সব সময় ওর পাশে থাকবে নাকি ওকে বাঁচানোর জন্য? দেখ না আমি কি করি। শোন কবিতা, এখানে থাকতে হলে আমার কথা শুনে তোকে চলতে হবে, নইলে এ বাড়ি থেকে ঘেঁটি ধরে বিদায় করে দেব। আর হ্যাঁ, আমার মেয়ের থেকে দূরে থাকবি, বুঝলি? তোর জন্য যেন ওর কোনো ক্ষতি না হয়। আমার জন্য বোনের কেন ক্ষতি হবে মা? তুমি সবসময় এমন কথা কেন বলো? কেন জানিস না বুঝি তুই? তুই তো শয়তানি রে, জন্মেই তো নিজের মাকে খেয়ে নিয়েছিলি। তুই আমাদের আর কত সর্বনাশ করবি বলতো? তুই তো জমের অরুচি রে। এসব কথা শুনে কবিতা মনে মনে অনেক কষ্ট পায়, আর সে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। পথে যেতে যেতে সে হঠাৎ এক সাধু বাবাকে দূর থেকে দেখতে পায়। সাধু বাবা, আমায় দয়া করে সাহায্য করুন। কেন রে মা, কি হয়েছে তোর? বাবা, আমার সৎ মা আমাকে একটুও পছন্দ করে না, একটুও ভালোবাসে না। আমার সৌন্দর্য আমার মাকে ব্যথা দেয়। আমার বোনের সৌন্দর্য কোনোভাবে বাড়িয়ে দিন, তাহলে হয়তো আমার মা আমায় ভালোবাসবে। দয়া করুন সাধু বাবা। আহা মা, কাঁদিস না। আমি তোকে এই কমণ্ডলের জল দিচ্ছি, এই দিয়ে তোর বোনের মুখ ধুয়ে দিস। কিন্তু মনে রাখবি, এই জল দিয়ে শুধু একবারই মুখ ধুতে হবে। এই যে আমার কমণ্ডল তোকে দিলাম, সামলে রাখিস কিন্তু। যেটা বললাম সেটা মাথায় রাখিস, নইলে হিতে বিপরীত হতে পারে। এখন তুই বাড়ি ফিরে যা। ধন্যবাদ সাধু বাবা। এরপর কবিতা সেই কমণ্ডল নিয়ে বাড়িতে ফিরে যায়। ওই আসছেন এখন আমাদের নবাব নন্দিনী।
এই কবিতা, কোথায় গেছিলি তুই? তোকে বারণ করেছিলাম না বেশি বাইরে ঘোরাফেরা করবি না? না গো মা, আমি কোথাও ঘুরতে যাইনি, আমি তোমার কাজেই গেছিলাম। আমি বোনের জন্য একটা উপকারী জিনিস এনেছি, এই নাও ধরো। এটা এক সাধু বাবা আমাকে দিয়েছে, কিন্তু শুধু একবারই ধোয়াবে, সাধু বাবা বলেছে। তুই সত্যি বলছিস কবিতা? এটা তোর কোনো ষড়যন্ত্র নয় তো? না মা, কোনো ষড়যন্ত্র কেন হবে? আমি সবসময় বোনের ভালো চেয়ে এসেছি। ঠিক আছে, তুই ওটা আমাকে এখন দিয়ে দে দেখি। কবিতার মা এই কমণ্ডলের জল পেয়ে অনেক খুশি হয় আর সেই জল নিয়ে তার ছোট মেয়ের ঘরে যায়। সবিতা মা, এনে তোর জন্য একটা জাদু জল নিয়ে এসেছি। কিসের জল মা এটা? এটা হলো মন্ত্রপুত জল, মুখে লাগালে তুই সুন্দর হয়ে উঠবি। মা, এনে এটা দিয়ে তোর মুখটা ধুয়ে নে দেখি। সবিতা তার মায়ের কথা শুনে সেই জল দিয়ে মুখ ধুলে সে আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। তার সৌন্দর্য দেখে সবিতার মা আর তার দিদি অবাক হয়ে দেখে। কিন্তু পরদিন সকালে যখন ঘরে কেউ থাকে না, তখন সবিতা ভাবে, সাধু বাবার মন্ত্রপুত জল দিয়ে আমার মুখ এত সুন্দর হয়ে গেছে, তাহলে যদি আমি আরো একবার মাখি তাহলে কতই না সুন্দর হয়ে উঠব। সবিতা সাধু বাবার দেওয়া মন্ত্রকৃত জল দিয়ে আবারও মুখ ধুলে তার মুখ অনেক কুৎসিত হয়ে যায়। এ কি, আমার মুখটা আগের থেকেও তো কুৎসিত হয়ে গেল, এটা কিভাবে হলো? এবার আমি কি করব? সবিতার কান্না শুনে তার মা আর দিদি ঘরে এসে সবিতার চেহারা দেখে অবাক হয়ে যায়। মা দেখো, আগের থেকে আমার চেহারা কেমন কুৎসিত হয়ে গেছে, এখন আমি কি করব? তুই আগে বল, তুই ওই জল দিয়ে আবার মুখ ধুয়েছিলি নাকি? হ্যাঁ মা, এখন কিছু করার নেই, চলো ওই সাধু বাবার কাছে যাই। এরপর কবিতা তার বোন আর মাকে নিয়ে জঙ্গলে বসে থাকা সেই সাধু বাবার কাছে যায়। সাধু বাবা, আমার বোন ভুল করে ফেলেছে, আপনি ওকে ঠিক করে দিন, দয়া করুন সাধু বাবা। আমার মেয়েকে ঠিক করে দিন সাধু বাবা। না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি এই মন্ত্রপুত জল একবারই ব্যবহার করতে বলেছিলাম, কিন্তু এই মেয়ে নিজের লোভ করার জন্যই শাস্তি পাচ্ছে। ক্ষমা করে দিন সাধু বাবা, আমার মেয়েটা অবুঝ তাই এই কাজ করে ফেলেছে, ওকে সারিয়ে দিন সাধু বাবা। আমি ওকে সারিয়ে দিতে পারি, কিন্তু ও আগের আসল চেহারাতেই ফিরে আসবে। আপনি যদি চান তাহলে আমি ওকে আগের চেহারাতেই ফিরিয়ে দেব। ঠিক আছে সাধু বাবা, আপনি ওর আসল চেহারাই ফিরিয়ে দিন, আমরা তাতেই খুশি। এরপর সাধু বাবা কমণ্ডলের জল হাতে নিয়ে মন্ত্র পড়ে সেই জল সবিতার মুখে ছুঁড়ে দেয়। সেই মন্ত্রপুত জল সবিতার মুখে দেওয়া মাত্রই সবিতা আগের চেহারায় ফিরে আসে। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা, আমার আসল চেহারায় আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি নিজের চেহারা নিয়েই সন্তুষ্ট। ধন্যবাদ সাধু বাবা, আমার মেয়েকে সারিয়ে দেওয়ার জন্য। আমি এখন আমার নিজের ভুল বুঝতে পেরেছি, আমি এখন দুই মেয়েকেই সমানভাবে ভালোবাসবো। এরপর কবিতার সৎ মা তার ছোট মেয়ের মতোই কবিতাকে আপন করে নেয়।